বিমান বাংলাদেশের উড়োজাহাজ সংকটে এবারও হজ যাত্রা নিয়ে শঙ্কা। এবছর শোনা যাচ্ছে এয়ারক্রাফটের অপ্রতুলতা, এ নিয়ে আরেকটি নতুন সমস্যার সৃষ্টি হবে। নির্ধারিত সময়ের আগেই মিলবে লিজের বিমান, আশা কর্তৃপক্ষের। বুকিং বাতিল করলে জরিমানার সিদ্ধান্ত। দুটো উড়োজাহাজ আমাদের এই মারানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। হজ শুরু হওয়ার আগেই আমরা বাকি দুটো উড়োজাহাজ নেওয়ার বিষয়টা আমরা চূড়ান্ত করতে পারবো। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান সড়ক ছাপিয়ে রাজধানীর যানজট ছড়িয়ে পড়ছে অলিগলিতেও। দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। স্থানীয়দের বাধায় রাস্তা প্রশস্ত করা সম্ভব হয় না বলছে রাজু। বেগম জিয়াকে আবারও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি বিএনপির। জেল কোডের বাইরে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই, জবাব আওয়ামী লীগের। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। ভোটের লড়াইয়ে প্রতীকী হবে মূল নিয়ামক বলছেন স্থানীয় বিশ্লেষকরা। ফরিদপুরে হাট ইজারাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে ব্যাপক সংঘর্ষ। নিহত 1, আহত 10, 144 ধারা জারি। এবং দুদিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি কোটা সংস্কারপন্থীদের। বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার নেই বললেন উপাচার্য। জুলাই শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। হজ যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরই মধ্যে 4টি উড়োজাহাজ লিজ নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত 2টি পাওয়া গেছে। এ অবস্থায় হজ যাত্রী পরিবহনে সংকটের আশঙ্কা করছে হজ এজেন্ট অ্যাসোসিয়েশন হাব। নির্ধারিত সময়ের মধ্যে আরও 2টি উড়োজাহাজ লিজ নেওয়ার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। এদিকে বছর থেকে আসন বুকিং বাতিল করলে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনা, ভিসা জটিলতা, উড়োজাহাজ সংকট সহ নানা কারণে প্রতি বছরই হজ ফ্লাইট নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় হজযাত্রীদের। গেল বছরে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান 2টি উড়োজাহাজ ভাড়া নিলেও লিজের উড়োজাহাজে পেতে দেরি হওয়ায় আন্তর্জাতিক রুটে অনেক ফ্লাইট বাতিল করা হয়। তখন বিমানের বহরে 13টি উড়োজাহাজ থাকলেও 2টি কমে বর্তমানে আছে 11টি। এই প্রেক্ষাপটে সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে এবার 4টি উড়োজাহাজ লিজ নেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে 2টি উড়োজাহাজ লিজের চুক্তি হলেও বাকি 2টি পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ফ্লাইট নিয়ে যে অব্যবস্থাপনা দেখা দেয়, এর অনেকগুলি কারণের মধ্যে বিমানের এয়ারক্রাফটের অপ্রতুলতা একটি দায়ী আমি মনে করি। এবছর শোনা যাচ্ছে এয়ারক্রাফটের অপ্রতুলতা, এ নিয়ে আরেকটি নতুন সমস্যার সৃষ্টি হবে। ফাইনালি ওনারা যদি এয়ারক্রাফট আনতে ব্যর্থ হন তাহলে অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া উচিত। 2টি উড়োজাহাজ আমাদের এই মারানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং বাকি 2টি উড়োজাহাজ আমাদের লিজে নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের আরএফপি আমরা পত্রিকায় ফ্লোট করেছি। আমরা আশা করছি হজ শুরু হওয়ার আগেই আমরা বাকি 2টি উড়োজাহাজ নেওয়ার বিষয়টা আমরা চূড়ান্ত করতে পারবো। এবার আসন খালি না থাকা নিশ্চিত করতে অগ্রিম ভাড়া নেওয়া সহ বুকিং বাতিল করলে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের চূড়ান্ত ফ্লাইট শিডিউল আমরা ঘোষণা করব, যাতে করে হজ এজেন্টগণ যাবতীয় সকল কাজ সম্পূর্ণ করে আমাদের প্রত্যেকটা ফ্লাইটে তারা নিয়মিত হজ যাত্রী যোগান দিতে পারেন। আরও প্ল্যান আমরা হাতে নিয়েছি। তার মধ্যে আমরা এই বছর হজ যাত্রীদের টিকিটের টাকা সেটা 100% অগ্রিম নেওয়ার জন্য আমাদের সুপারিশ রয়েছে। এবছর মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা। এর মধ্যে অর্ধেক বাংলাদেশ বিমান এবং বাকি যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। যানজটের শহর রাজধানী ঢাকা। এখন প্রধান সড়ক ছাপিয়ে চাপ বাড়ছে সরু অলিগলিতেও। সেই সঙ্গে খোঁড়াখুড়ি আর দখলের কারণে যানজট বেড়েছে কয়েক গুণ। এতে স্থবিরতা বেড়েছে নগর জীবনে। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি সরু রাস্তায় একমুখী যান চলাচল নিশ্চিত করা গেলে সমাধান সম্ভব। যদিও স্থানীয়দের প্রতিরোধে রাস্তা অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয় না জানিয়ে রাজুক বলছে সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। রাজধানীর নিয়মিত ছবি এটি। সময় যাই হোক, যানজটের স্থবিরতার চিত্র বদলায় না মোটেও।
সময় যত বাড়ছে যানের জট ছড়িয়ে পড়ছে প্রধান সড়ক ছাপিয়ে সরু অলিগলিতেও। একে তো সরু রাস্তা, তার উপর চলে খোঁড়াখুঁড়ি, এমনকি ব্যবসায়িক কার্যক্রম। ফলে কর্মস্থলে যেতে এবং ঘরে ফিরতে ভোগান্তি নিত্যসঙ্গী নগরবাসীর। রাস্তাগুলো অনেক সরু, তারপর উঁচু নিচু ঢাল, অনেক সময় রিক্সা অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এই রাস্তার ভিতরে। জাস্ট টাইমে অফিস করার জন্য একটু দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করে, সেখানে ব্যাঘাত। রিক্সা নিয়ে গেলেও প্রায় 20-25 মিনিটের মতো দাঁড়িয়ে থাকা লাগে, তাই হেঁটে যাচ্ছি। রাজধানীর পুরান ঢাকার ছবি এটি। সরু এই রাস্তার দুপাশে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় সারাক্ষণই চলে মালামাল ওঠানামার কার্যক্রম। পাশাপাশি দুটি রিক্সা পার হওয়াটাও যেখানে কষ্টসাধ্য, পথচারী পারাপার সেখানে চরম ঝুঁকির বিষয়। দোকানদাররা সামনে যে জায়গাগুলো নিজেরা ভ্যান টালি দিয়ে রেখে দেয়, পাশাপাশি রাস্তাগুলো আরো শুরু হয়ে যায়। দুইটা রিক্সা পাস হয় কেমতে, এইটা এই সাইডেও গাড়ির সাথে এই সাইডেও গাড়ি পানি করে পরে গাড়ি মনে করেন পাস করে। এছাড়া মনে করেন এই 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় এই দু জায়গা পার হইতে। সংকট সমাধানে মেয়রের ক্ষমতা বাড়ানো, সরু রাস্তা কেন্দ্রিক এলাকাগুলোতে একমুখী যান চলাচল ব্যবস্থা চালু সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন এই বিশেষজ্ঞ। খুবই সহজ সমাধান আছে। খোঁজ নিলে দেখবে ওই রাস্তার প্যারালাল অন্য আরেকটি রাস্তা আছে। তাহলে তুমি একটি রাস্তাকে ইন করার ব্যবস্থা করা, আরেকটি রাস্তাকে আউট করার ব্যবস্থা করা, অর্থাৎ একমুখী রাস্তায় যদি পরিবর্ধন করা যায় তাহলে যানবাহনের চাপ তোমার প্রায় অর্ধেক হয়ে যায়। এদিকে স্থানীয়দের প্রতিরোধের মুখে অতীতে নেয়া কার্যক্রম সফল হয়নি দাবি করে রাজুক বলছে সমস্যা সমাধানে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে কাজ করা হবে সেখানকার জনগণের প্রতিরোধ, এগুলো নিয়ে বিষয়গুলি আর আগায়নি। রাজুক কাজ করছে, আশা করি যে খুবই তাড়াতাড়ি এই বিষয়ে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল যেটা এটা সাবমিট করা যাবে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, দিনের কর্মব্যস্ততা শুরু যে জ্যাম পেরিয়ে সেই ভোগান্তি শেষ হয় না মাঝরাতেও। অফিস ফেরত মানুষের ভোগান্তি পৌঁছায় চরমে, বিরক্তিও তখন সীমা ছাড়ায়। তাই দুর্ভোগ নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় পেট্রোল বোমায় বাসের 8 যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী 23 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এদিন ধার্য করেন। এর আগে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আদালতে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন। 2015 সালের 3রা ফেব্রুয়ারি কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের 8 যাত্রী নিহত হন। এই ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 77 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে বেগম জিয়া সহ 69 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। এখন তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার হাত পা ও কোমরের ব্যথা আরও বেড়েছে। ফ্যাসিবাদের রোগ লক্ষণ কারা কর্তৃপক্ষের মধ্যে তীব্র আকার ধারণ করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার দেশনেত্রীকে এক অবনতিশীল স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে রাখার জন্যই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দি নির্যাতনের শামিল। বেগম জিয়ার চিকিৎসায় কোনো অবহেলা করা হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এক্ষেত্রে জেল কোডের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় একটি বেসরকারি হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা নেবার দাবির বিষয়টি সরকারের কাছে পরিষ্কার নয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তারা যেটা বলছে এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে বলেন। একটা বেসরকারি হাসপাতালে কেন যাবে? সেটা এখানে চিকিৎসা হচ্ছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা বড় প্রতিষ্ঠান, একটা জাতীয় প্রতিষ্ঠান, সেখানে চিকিৎসা হচ্ছে, সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে। একটা হাসপাতালের ব্যাপারে এত আকর্ষণ কেন আমি বুঝতে পারলাম না। ওখানেও ডাক্তার আছে, এখানেও ডাক্তার তো আছে। এই ডাক্তারদের আস্থা রাখতে হবে। তো রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, থাকা স্বাভাবিক, কিন্তু চিকিৎসা নিয়ে কিন্তু রাজনীতি করা ঠিক নয়। জেল কর্তৃপক্ষের কারাবিধির বাইরে যেতে কিছু করা সম্ভব নয়। জনগণ এখন নির্বাচনমুখী, তাই আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের যে স্বপ্ন বিএনপি দেখেছিল তা ভেঙে গেছে। দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।
আগামী নির্বাচনের জন্য এখনই জোটের আসন ভাগের সময় হয়নি জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনী জোটে থাকবে কিনা এখনো তা ঠিক হয়নি। এর আগে তিনি বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করে গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়, রাস্তায় গাড়ির বেপরোয়া প্রতিযোগিতা এবং ভিআইপিদের উল্টো পথে গাড়ি চালানোর সমালোচনা করে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। মালিক শ্রমিকদেরকে তাদেরকে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং তাদের চালকদেরকে কাউন্সিলিং করতে হবে। শৃঙ্খলা মেনে চলুন, উল্টো পথে গাড়ি চালাবেন না। যত প্রভাবশালী হন, উল্টো পথে গাড়ি চালানো যাবে না। কোটার ভেতর সরকার বিরোধী আন্দোলনের রঙিন খোয়া কর্পূরের মতো উবে গেছে। 2টি সিটি কর্পোরেশন হচ্ছে ইলেকশন, এরপরে 2টি সিটি কর্পোরেশন মানে ওই 2 ডিভিশনের সব ভোটাররা এর সঙ্গে জড়িয়ে গেছে। এরপরে হবে আরো 5টি সিটি কর্পোরেশন নির্বাচন, সেমিফাইনাল চলছে। এখন আর আন্দোলনে কাজ হবে না। সন্ধ্যার সময় আরো থাকছে। টানা 2 মৌসুমে বড় ফসল হারানোর পর এবার বাম্পার ফলনে ঘুরে দাঁড়ানোর আশা হাওড়বাসী। ক্ষতি পুষিয়ে নিতে ন্যায্য মূল্যের দাবি। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড 1-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এখন সৌদি আরবে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান দাম্মামের গভর্নর সৌদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হোটেল শেরাটনে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আজ সৌদি আরবের দাম্মামে যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড 1-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। গত 18 মার্চ শুরু হওয়া সামরিক এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে সংক্ষিপ্ত সফর শেষে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সামিটে অংশ নিতে লন্ডন যাবেন। আগামী 23 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 2 দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কারপন্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার নেই। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কয়েকদিন উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময় গত 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় 4টি মামলা দায়ের করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বুধবারের মধ্যে মামলা তুলে নেওয়ার দাবি জানান। পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অজ্ঞাতনামা মামলা দিয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। যদি না করা হয়, বাংলার ছাত্র সমাজ তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়কে প্রতিষ্ঠায় আবার প্রয়োজনে আন্দোলনে নামবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মামলা করা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার, ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের দায়িত্ব। দুর্বৃত্তায়ন অথবা যে কোনো সহিংসতা অথবা যে কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হলে আমাদের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব আমরা করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করবে। এদিকে সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পর বেলা 1:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনে জড়িত 3 শিক্ষার্থীকে আটকের অভিযোগ ওঠে ডিবির বিরুদ্ধে। পরে আবারও সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, আটককৃতদের ছেড়ে দেওয়া হলেও পুলিশ তাদের এবং পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে। সরকারের কাছে অনুরোধ করব এই আন্দোলনের সাথে আন্দোলনকারী নেতৃবৃন্দকে যথাযথ নিরাপত্তা দেওয়ার, কারণ এরা ছাত্র সমাজের প্রতিনিধি, সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি। এদের যদি একজনের কিছু হয়, সারা বাংলার ছাত্র সমাজ রাজপথের দাবানলের মতো। মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের আটকের প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সকালে খুলনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় দ্বিতীয় ও শেষ দিনের যাচাই বাছাই। এ সময় কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। গাজীপুরেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রার্থীদের উপস্থিতিতে চলে মনোনয়নপত্র যাচাই বাছাই।
গতকাল প্রথম দিনে মেয়র পদে গাজীপুরে 9 জন এবং খুলনায় 5 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় গাজীপুরে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী 15 মে খুলনা ও গাজীপুর নগর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের বছর বলেই গাজীপুর সিটি নির্বাচনকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা সহ বিভিন্ন মহল। প্রতীকী এই নির্বাচনের প্রধান নিয়ামক হবে বলে মনে করেন তারা। পাশাপাশি গুরুত্ব পাবে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা। আর এক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে ভোটারদের প্রতি পরামর্শ তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় রাশিদ লিমনের রিপোর্ট। তফসিলের পরপরই গাজীপুরে আলোচনায় এখন নির্বাচন। মেয়র পদে 10 জন মনোনয়নপত্র জমা দিলেও সবার দৃষ্টি আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম আর বিএনপির হাসান উদ্দিন সরকারের দিকে। ভোটযুদ্ধে এই দুজনকেই এগিয়ে রাখছেন এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, যেহেতু এবছরই জাতীয় নির্বাচন, তাই নৌকা আর ধানের শীষের এই লড়াইয়ে প্রভাব থাকবে জাতীয় রাজনীতির। মেয়র পদপ্রার্থী প্রধান দুই দলের যে দুজন, তাদের ক্ষেত্রে প্রতীকটি এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গাজীপুরের নির্বাচনটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা প্রভাব পড়বে, এবং যেহেতু ইদানিংকালে প্রতীকের মাধ্যমে মেয়র পদের নির্বাচনগুলি হচ্ছে, এটা বিবেচনা করে দেওয়া হচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা প্রভাব রাখতে পারে। অন্যদিকে স্থানীয় এই নির্বাচনে প্রার্থীর ব্যক্তি ইমেজকে ছোট করে দেখছেন না তারা। একজন প্রার্থী প্রবীণ, যথেষ্ট বয়স হয়েছে, প্রাজ্ঞ, আরেকজন অপেক্ষাকৃত নবীন। দুই পক্ষেই হয়তো কথা থাকবে। ব্যক্তি ইমেজটা আছে, তারও একটা ফ্যাক্টর আছে। যানজটের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন, বর্জ্য ব্যবস্থাপনা আছে, মিল কারখানার বিষয়গুলি আছে। তবে নগরের স্বার্থের কথা ভেবে ভোটের আগে একটু কৌশলী হতে ভোটারদের প্রতি আহ্বান তাদের। এই সমস্যাগুলি যে নিরসন করতে পারবে এমন যাকে তারা যোগ্য মনে করবে তাকে আমি ভোট দেওয়ার ব্যাপারটা বলবো। এইবার প্রথম ভোট দিতে যাবেন অনেক মানুষ, অনেক নবীন ভোটার। তাদের আচরণ, তাদের ভোট দেওয়ার পদ্ধতি, মানে কাকে দিবেন, সেটার উপর বড় একটা বিষয় হয়ে উঠতে পারে। 15 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। গত 5 বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মিলে এখন ভোটের অঙ্ক কষছেন এখানকার ভোটাররা। তারা বলছেন, শুধু প্রতিশ্রুতিতে না ভুলে প্রতিশ্রুতি পূরণে সক্ষম এমন ব্যক্তিকেই আসছে নির্বাচনে নগর পিতা হিসেবে বেছে নেবেন এখানকার ভোটাররা। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। সন্ধ্যার সময় আরো থাকছে। এবছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নির্ধারিত সফর হচ্ছে না। অজিরা আগ্রহী আগামী বছর আয়োজনে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চায় বিসিবি। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় যশোরের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া এলাকায় মুক্তিযুদ্ধের সময় 6 জনকে আটক, নির্যাতন ও হত্যার 4টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এই 5 জনের মধ্যে শুধু আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন কারাগারে আছেন, অন্যরা পলাতক। আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের রাজনীতি করতেন বলেও জানায় তদন্ত সংস্থা। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে খুলনা 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত 4 এপ্রিল খুলনার সংসদ সদস্য মিজানকে সংস্থাটির উপপরিচালক মঞ্জুর মোর্শেদের স্বাক্ষর করা চিঠিতে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি কর্পোরেশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের দেয়া এবং এর মাধ্যমে অর্থ আত্মসাৎ করা। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত মিজানুর রহমান সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি প্রভাবশালী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই ধরনের বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে আমাকে বিভ্রান্ত করে, মানে আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে। সেই কারণেই
আমি চাই যে দুদক যেন সত্যিকারভাবে সঠিকভাবে তারা তথ্যপত্র সংগ্রহ করুক, এবং এখন তো বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে সব কিছুই প্রায় হয়ে গেছে, সেই কারণে এখন কোনো কিছু তথ্য আর গোপন বা কোনো কিছু করার কোনো বিষয় নেই। তো সব কিছুই তথ্যপত্র নিয়ে সঠিকভাবে তদন্ত করে তারা যেন এই বিষয়টা আইনগতভাবে ব্যবস্থা করেন। ফরিদপুরে হাট ইজারাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 10 জন। সকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুরে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রোববার কৃষ্ণপুর হাটে টাকা ওঠায় ইজারাদার তিতাস মিয়ার লোকজন। এতে বাধা দেয় আগের ইজারাদার ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল ফকির ও তার সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এরই জেরে সকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে মান্নান শিকদার নামে একজন নিহত হন। আহত 10 জনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষ্ণপুরে বিকাল 5টা পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, সৌকি, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা শটগান থেকে ফাঁকা গুলি করি এবং গিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী আব্দুর রাজ্জাক। সকালে শহরের সয়াধানগড়া এলাকায় ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সীমাকে প্রায়ই তার স্বামী মারধর করত। সকালে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্বজনরা জানান, এক পর্যায়ে সীমাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় রাজ্জাক। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় তারা। ডেলি মারতো, এগুলো করতে করতে আরো সন্দেহ করতে বেশি। মেয়ের একটা বোন আছে প্রতিবন্ধী, আর সামনে বলে গলা চিবিতে মেরা লাইছে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করার পরে এই মেয়েটাকে মারার করে থিয়া উনি পলাইছে। আর আমরা সুষ্ঠু বিচার চাই আর কি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যতটুকু জানা যায় যে এটা কোনো পারিবারিক কলহের জের ধরে বোধহয় হত্যাকাণ্ডটা হয়েছে। টানা 2 বড় মৌসুমে ফসল হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে যাওয়া সুনামগঞ্জের হাওরবাসী এবার বাম্পার ফলনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ধান কাটার পাশাপাশি অনেক এলাকায় চলছে মাড়াই। গত বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ধানের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পরপর দুবারের বন্যায় বছরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল হাওরবাসী। এবার বোরোর বাম্পার ফলনে খুশি ক্ষতিগ্রস্তরা। এবার খুব সুন্দর ধান হয়েছে, ফসল খুব সুন্দর ফলছে, আমরা খুব খুশি হয়েছি। ধান ভালো হয়েছে, এবার মরা ডরাও নাই, আপনার খুব ভালো ধান হয়েছে। এবারে ধান হয়েছে, আমরা খুব বেশি ভালোই লাগে, খুব খুশি আছি আমরা। এবার যেন আমরা ফসল গোর ভরে তুলতে পারি, আমরা তুলে বেচতে পারবো এবং আমরা অনেক লাভ হবে। তবে হাওরবাসী ফলন ঘরে না ওঠা পর্যন্ত বিপর্যস্ত আবহাওয়ার জন্য আতঙ্কে আছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে 123 কোটি টাকার হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে এবছরে। এদিকে ক্ষতিগ্রস্তরা ক্ষতি পুষিয়ে নিতে ধানের দাম বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ধান আল্লাহ দিছে, আমরা এবার খুব পুরা ধান পাইছি, আল্লাহ দিছে বৈশাখে। খুব ঝামেলা হয়েছে না, পানি উন্নয়ন হয়েছে না, খেতে হয়েছে না। 2 বছর মার গেছে, আমরা তো বেশি লুজার। এই বছর যদি দাম না পাওয়া যায় তো আমরা খুঁজতে করবার ক্ষমতা নাই। সরকারে বাড়াই দিলে আমরা সবের দায় ভালো হইব। সরকারও বাঁচত, আমরা না, সরকারও বাঁচত, আমরাও বাঁচতাম। গেলবারের বন্যায় 1,68,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে নেত্রকোনার হাওরেও এবার বড় মৌসুম ধানের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে। অনেক এলাকায় শুরু হয়েছে বিডি 28 জাতের ধান কাটা। পুরুষদের পাশাপাশি মাঠে কাজ করছেন নারীরাও। কোথাও কোথাও চলছে ধান মাড়াইয়ের কাজ। শ্রমিক সংকটের কারণে কিছুটা বিপাকে পড়েছেন কৃষকরা। এরপরও ধানের ভালো ফলনে খুশি তারা। কৃষি বিভাগের তথ্য মতে জেলার এবছরে 1,85,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর এলাকায় আবাদ হয়েছে 42,000 হেক্টর। ওখানে দেখা যাইতেছে বালা, যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে মানুষের দিলে ধান তুলতার বার, যদি বৃষ্টি হয় তাহলে মানুষ আবার সমস্যা পড়বে। খুব ভালো ধান হয়েছে, আল্লাহ খুব ভালো ফসল দিয়েছে, এই বছর সোনার ফসল দিয়েছে। কিন্তু এই ফসলগুলা সঠিক মূল্যে বিক্রি করতে পারে না, কারণ হচ্ছে আমাদের স্টোরেজ ব্যবস্থা নাই। অনেক কষ্ট করি, অনেক কষ্ট করার পরে আমরা যদি ন্যায্য মূল্যটাই না পাই তাহলে তো আমাদের এই কষ্ট সাধ্য হলো না। দৃঢ়ভাবে আশাবাদী
যদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে, কৃষকদের মুখে হাসি ফুটবে এবং তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবে। দুদিন পর মোংলায় ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটারেজ জাহাজের অবস্থান শনাক্ত হয়েছে। আগামীকাল সকালে জাহাজটি উদ্ধারে কাজ শুরুর কথা জানিয়েছে মালিকপক্ষ। বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং জাহাজ মালিকপক্ষের উদ্যোগে যৌথ অনুসন্ধান শুরু হয়। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় জাহাজটি উদ্ধারে মঙ্গলবার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জাহাজ উদ্ধারে মালিকপক্ষকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার ভোররাতে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় এমভি বিলাস নামে কয়লা বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবোচরে আটকে পড়ে। এক পর্যায়ে তলা ফেটে জাহাজটি ডুবে গেলেও নৌযানের মাস্টার সহ সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় মোংলা থানায় 2টি সাধারণ ডায়েরি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমান বাংলাদেশের উড়োজাহাজ সংকটে এবারও হজ যাত্রা নিয়ে শঙ্কা। নির্ধারিত সময়ের আগেই মিলবে লিজের বিমান, আশা কর্তৃপক্ষের। বুকিং বাতিল করলে জরিমানার সিদ্ধান্ত। প্রধান সড়ক ছাপিয়ে রাজধানীর যানজট এখন ছড়িয়ে পড়ছে অলিগলিতেও। দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। স্থানীয়দের বাধায় রাস্তা প্রশস্ত করা সম্ভব হয় না, বলছে রাজু। বেগম জিয়াকে আবারও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি বিএনপির। জেল কোডের বাইরে চিকিৎসা সেবার সুযোগ নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। ভোটের লড়াইয়ে প্রতীকী হবে মূল নিয়ামক, মন্তব্য স্থানীয় বিশ্লেষকদের। এবং দুদিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি কোটা সংস্কারপন্থীদের। বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার নেই বললেন উপাচার্য। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। দর্শক, রাত 8টায়